অ্যাডভান্স ম্যাথের ফার্স্ট টপিক যেটা পরিমিতি 2D নিয়ে ডিসকাশন আমরা করেছিলাম পার্ট 1-এ। তাতে আমরা কি পড়েছিলাম যে স্কোয়ারের কিছু প্রপার্টিস আমরা পড়েছিলাম। সো আজকের ক্লাসে দেখো আমরা পার্ট 2 নিয়ে ডিসকাস করব, যেটা মেনলি থাকবে স্কোয়ারের উপরে শেডেড রিজিয়ন কীভাবে আমরা ক্যালকুলেট করব, যেগুলো মেনলি এসএসসি সিজিএল টিয়ার 2-তে বা সিজিএসএল টিয়ার 2-তে এগুলো দেখা যায়। ঠিক, সো দেখো জাস্ট আমরা আজকের এই পার্টটা শুরু করার আগে জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দিই যে আজকে সন্ধ্যাবেলা আমরা একটা নতুন মক টেস্ট সিরিজ লঞ্চ করছি, যেটা ফুল মক টেস্ট কি প্যাটার্নের উপরে থাকবে না। এই রিসেন্টলি তোমরা প্রত্যেকেই জানো যে সিএইচএসএল এর প্রিলিমসের অ্যান্সার কি ডিক্লেয়ার হয়েছে। তো যেহেতু ভেন্ডার চেঞ্জ হয়েছিল, নতুন ভেন্ডার্সে এক্সাম কন্ডাক্ট করেছে, তাই নতুন প্যাটার্নের আমরা কিছু কোশ্চেন পাবো। সো পুরো এই ফুল মক টেস্ট যেটা থাকবে 50 মার্কসের ম্যাথ এবং জিআইয়ের উপর, সো পুরোটাই কী হবে না, এই 2024-এ যে টিসিএসের নতুন প্যাটার্ন এসেছে তার উপরে বেশ করে আমরা কোশ্চেন সলভ করব, এবং যেগুলো আমাদের আপকামিং যতগুলো এক্সাম আছে, সেটা রেল, সিজিএল, সিজিএসএল যাই হোক না কেন, সবগুলোর জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সন্ধ্যাবেলা 7 PM এটা লাইভ হবে, সো প্রত্যেকে কিন্তু জয়েন করবে এটাতে মোস্ট। ঠিক আছে, দেখো যদি আমরা প্রিভিয়াস ক্লাস থেকে একটু রিভিশন নেওয়ার চেষ্টা করি, আমরা আগের দিন ক্লাসে কী কী পড়েছিলাম না, আমরা দেখেছিলাম যে কোনো একটা পার্টিকুলার স্কোয়ার শেপ যদি আমাদের কাছে থাকে, বর্গক্ষেত্র যদি থাকে, এখানে আমাদেরকে কী কী বের করতে হয় না, তার এরিয়া ক্যালকুলেট করতে হয়, ক্ষেত্রফল, তার দুটো ফর্মুলা আমরা দেখেছিলাম। একটাতে আমরা কি দেখেছিলাম যে সাইডের স্কোয়ার, বাহু ইন্টু বাহু। একটা আমরা কি দেখেছিলাম সাইড তার স্কোয়ার। আরেকটা ফর্মুলা আমরা দেখেছিলাম যে হাফ ইন্টু এই বর্গক্ষেত্রের যে কর্ণ থাকবে ডায়াগোনাল তার স্কোয়ার, হাফ ইন্টু ডায়াগোনাল বা কর্ণ যেটা থাকবে তার স্কোয়ার নিলেও আমরা এখান থেকে এরিয়া ক্যালকুলেট করতে পারি। তার ডিটেলস কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে কমপ্লিট করেছি। যদি এখন অবধি কেউ না দেখে থাকো, যদি কেউ দেখে না থাকো, তো অবভিয়াসলি ফার্স্ট পার্টটাকে কমপ্লিট করে নিও, দেন সেকেন্ড পার্টে মুভ করবে। আচ্ছা, নেক্সট দেখো আমরা ফর্মুলাতে কি এসেছিলাম যে পেরিমিটার বা পরিসীমা ক্যালকুলেট করা, এবং পেরিমিটারের যেটা আমরা ফর্মুলা পড়েছিলাম স্কোয়ারের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে 4 ইন্টু সাইড। তার যে সাইডগুলো দিয়ে দেওয়া থাকে তার সাথে যদি আমরা 4কে মাল্টিপ্লিকেশন করি, দেন আমরা কি পাবো, তার পেরিমিটার পাবো। আরেকটা পার্টে আমরা কি দেখেছিলাম যে তার ডায়াগোনাল বা কর্ণ ক্যালকুলেট করার ফর্মুলা। ডায়াগোনাল বা কর্ণ ক্যালকুলেট করার ফর্মুলা আমরা কি দেখেছিলাম যে √2 ইন্টু বাহু বা সাইড। এটা যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, দেন আমরা কি পাবো, কোনো একটা পার্টিকুলার স্কোয়ারের তার কর্ণের দৈর্ঘ্যটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো। ঠিক, নেক্সট পয়েন্টে দেখো আমরা পার্ট 1-এ যেটা পড়েছিলাম বা কমপ্লিট করেছিলাম যে সার্কেলের কিছু প্রপার্টিস আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাই সার্কেলটার ছোটো ছোটো প্রপার্টিস আমরা পড়েছিলাম যে যদি পুরোপুরি সার্কেল আমাদের কাছে থেকে থাকে, এটা পুরো কমপ্লিট সার্কেল, আর পুরো সার্কেল বা বৃত্ত থাকলে তার ক্ষেত্রফলের ফর্মুলা আমরা ছোটো থেকে পড়ে এসেছি কি হয় না, পাই ইন্টু আর স্কোয়ার। এখন এই সার্কেলটাকেই যদি আমরা অর্ধেক করে নিতাম, মানে শুধুমাত্র যদি নিচের পোর্শনটা আমরা এরিয়া ক্যালকুলেট করার চেষ্টা করতাম, অনলি এরিয়ার কথা বলছি, তো এটা কি হতো না, পুরোটা থাকলে যদি পাই আর স্কোয়ার হয়, এখন অর্ধেকটা নিচ্ছি মানে তার অর্ধেক হয়ে যাবে, তো পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই আমরা 2 বলতে পারি। যদি আমরা এই একটা বৃত্তকে বা সার্কেলকেই যদি 4 ভাগের 1 ভাগ করে নিতাম, কোনো একটা পার্টিকুলার 4টা ভাগের 1 ভাগ বা কোয়াড্রেন্ট যেটাকে আমরা ইংলিশে বলি, এই পার্টটা যদি আমরা অনলি এরিয়া ক্যালকুলেট করার চেষ্টা করতাম, তো পুরোটা থাকলে আমাদের পাই আর স্কোয়ার হয়, পুরো বৃত্ত থাকলে তার 4 ভাগের 1 ভাগ, মানে একে 4 দিয়ে ভাগ করে দাও, তোমার ওই পার্টিকুলার কোয়াড্রেন্টের এরিয়া বেরিয়ে আসবে। আরেকটা পার্টে আমরা কি দেখেছিলাম, দেখো যে যদি কোনো একটা পার্টিকুলার সেক্টরের এরিয়া কখনো ক্যালকুলেট করতে বলে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রের উপরে সাপোজ কোনো একটা কোণ তৈরি হয়েছে, আর সেই কোণের উপর বেশ করে যে আমাদের সেক্টরটা তৈরি হয়েছে বৃত্তকলা, এটার উপর দেখো যদি আমরা এরিয়া ক্যালকুলেট করতে চাই, সো পুরো যখন আমাদের কাছে সার্কেল থাকবে তখন আমরা কি নিতে পারি, পাই আর স্কোয়ার, তখন আমরা ফর্মুলা কিনি পাই আর স্কোয়ার। এটা কখন না, যখন আমাদের কাছে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলটা তৈরি হতো, মানে পুরো যদি আমাদের কাছে বৃত্তটা থাকতো, তবে আমরা তার ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু এখানে দেখো পুরো কিন্তু যে কোনটা অ্যাঙ্গেল 360 ডিগ্রি সেটা আমাদের কাছে নেই, কিছু পরিমাণ এখানে কোণ উৎপন্ন হয়েছে। যাই হোক, এটাকে যদি আমরা থিটা ধরে নিতাম, তো থিটা কোণের রেসপেক্টে যদি আমরা বের করতে চাই তার এরিয়া কত হবে, তাই আমাকে তখন ফর্মুলা কি অ্যাপ্লাই করতে হতো যে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এটা পুরোটা থাকলে আমরা শুধু থিটার জন্য ক্যালকুলেট করতে চাইছি, তাই আমরা এখানে কি অ্যাপ্লাই করছি না, ইন্টু থিটা। ঠিক, সো এই ছোটো ছোটো পার্ট দেখো আমরা আগের ক্লাসে কমপ্লিট করেছিলাম। আর আমরা কি দেখেছিলাম যে যদি কখনো আমাকে এটা বলে যে একটা পার্টিকুলার স্কোয়ার, এই স্কোয়ার শেপের ভেতর যদি আমরা কি করি না, একটা বৃত্তকে এর ভিতরে ইনস্ক্রাইব করে দিই, একটা বৃত্তকে যদি আমরা এর ভিতরে ইনস্ক্রাইব করে দিই, তাতে আমরা কি কন্ডিশন পড়েছিলাম না, এইটা কি, এটা হচ্ছে পুরো আমাদের স্কোয়ার বা বর্গক্ষেত্রের বাহু, যেটাকে আমরা এ নিয়েছিলাম। এখন এখান থেকে এই লেন্থটাও আমরা কি পাবো, এই পাবো,
যেহেতু নিচটা পুরোটা আমাদের কাছে এ লেন্থ, তাই এই লেন্থটাকে আমরা কী পাবো, এ পাবো। আবার এই যে এ লেন্থটা আমরা পেয়েছি, যদি একটু আমরা ভালো করে দেখি বৃত্তের কি হয়, দেখো কোনো একটা পার্টিকুলার বৃত্তের তার কেন্দ্র থেকে তার পরিধি অবধি কোনো লাইন, এটাকে আমরা বলি তার ব্যাসার্ধ। যখনই কেন্দ্র বরাবর লাইনটা দুটো পরিধিকে টাচ করবে, দুদিকের পরিধিকে টাচ করবে, তখনই সেটা কি হয়ে যায়, তার ব্যাস হয়ে যায়। তো এখানে যেটা আমরা এ পেয়েছি, সেটা ভেতরে যে বৃত্তটা আছে সেই বৃত্তটার কিন্তু কি না ব্যাস। সো আমরা কি বলতে পারি যে এ এর যেটা ভ্যালু আমাদের কাছে আসবে সেটাই কি হবে, বৃত্তটার ব্যাস হবে, বৃত্তের ব্যাস। বর্গক্ষেত্রের যেটা আমরা বাহুর দৈর্ঘ্য পাচ্ছি, বর্গক্ষেত্রের যেটা আমরা বাহুর দৈর্ঘ্য পাচ্ছি, সেটা এখন আমরা কি পেলাম, বৃত্তের ব্যাস পেলাম। সো যদি আমরা তার রেডিয়াস বা ব্যাসার্ধকে আর ধরতাম, ব্যাস কি হয়, ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাই এটা আমরা কি পাবো, 2r। এটা আমরা কি পাবো, এটা আমরা কি পাবো, দেখো 2r। এক মিনিট, এটা আমরা কি পাবো, দেখো 2r পাবো, আর সেটারই ভ্যালু আমাদের কাছে কি আসবে, a আসবে। এখান থেকে r ক্যালকুলেট করতে বললে আমরা কি বলতাম যে a ডিভাইডেড বাই 2। এটা নেক্সট কন্ডিশন দেখো কি হতে পারে, আমরা যেরকম একটা পার্টিকুলার সার্কেলের ভেতরে, একটা স্কোয়ারের ভিতরে যখন সার্কেলকে আমরা ইনস্ক্রাইব করেছিলাম, উল্টো দিকে এটা হতে পারে যে একটা সার্কেল আমাদের কাছে আছে, তার ভেতরে আমরা কি করছি না স্কোয়ারকে ইনস্ক্রাইব করছি, তার ভেতরে আমরা স্কোয়ারটাকে রাখছি। এক্ষেত্রে কি কন্ডিশন হবে, দেখো যদি আমাদের এটা পরিধির এ প্রান্ত থেকে তার কেন্দ্র বরাবর, যদি পরিধির এই প্রান্ত অবধি আমরা একটা লাইন ড্র করি, যেটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বৃত্তের ব্যাস। এটাকে আমরা কি বলি না ওই পার্টিকুলার বৃত্তের ব্যাস। আর এই বৃত্তের ব্যাস দেখো যেটা আমরা পেয়েছি, সেটা এখন কি হয়েছে না কোনো একটা বর্গক্ষেত্রের তার এই প্রান্ত থেকে এই প্রান্তের কানেকশন লাইন আমরা ধরতে পারি, যেটাকে আমরা কি বলি, বর্গক্ষেত্রের ডায়াগোনাল বা কর্ণ বলি। সো এটাই আমাদের কাছে কি হবে না আমাদের যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারের কি হয়ে যাবে, ডায়াগোনাল বা কর্ণ হবে, ডায়াগোনাল বা কর্ণ হবে। সো এখন বৃত্তের ব্যাসটাকে সাপোজ যদি আমরা 2r নিতাম, আর যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস তার দ্বিগুণ 2r নিতাম, সেটাই স্কোয়ারের ডায়াগোনাল। ডায়াগোনালের ফর্মুলা কি, যে √2 ইন্টু স্কোয়ারের বাহু, এটা a আসবে। তো এখান থেকে তুমি যদি a ক্যালকুলেট করতে চাও, তার ভ্যালু কত হবে, দেখো 2r ডিভাইডেড বাই √2। সো √2 উপর নিচে মাল্টিপ্লিকেশন করলে 2√2r, আর নিচে আমাদের কাছে √2 ইন্টু √2 হলে 2 চলে আসবে, তো ক্যান্সেল আউট হবে এই দুটোতে, আর আমরা কি পেতাম, দেখো √2r পেতাম। এটা কার ভ্যালু না বর্গক্ষেত্রের যেটা বাহু আছে তার ভ্যালু পেতাম। নেক্সট আমরা পড়েছিলাম দেখো যে কোনো যদি একটা আমাদের কাছে স্কোয়ার শেপ বা বর্গক্ষেত্র শেপ থেকে থাকে, এবং এই বর্গক্ষেত্র শেপটার ভেতরের দিকে যদি তোমার d সেন্টিমিটার চওড়া একটা রাস্তা থাকে, এই ফিগারটার ভেতরের দিকে যদি d সেন্টিমিটার চওড়া একটা রাস্তা থেকে থাকে আমার কাছে, আর কখনো যদি বলে যে এই রাস্তাটার ক্ষেত্রফল তোমার কাছে কত আসবে, সেটা আমরা প্রিভিয়াস পার্টে ক্যালকুলেট করা শিখেছিলাম। এটা আমাদের কিভাবে ক্যালকুলেট করতে হয় না আমাদের বাইরের দিকে যে রেড কালারের বর্গক্ষেত্র সেই শেপটা আছে তার এরিয়া থেকে ভেতরের দিকে যে ব্লু কালারের বর্গক্ষেত্র এরিয়াটা হবে, এটাকে মাইনাস করলেই আমাদের রোডের এরিয়াটা চলে আসবে। আর সেটার আমরা ফর্মুলা কি দেখেছিলাম, সেটার আমরা ফর্মুলা দেখেছিলাম, সেটার আমরা ফর্মুলা কি দেখেছিলাম, সেটার আমরা ফর্মুলা দেখেছিলাম যে 4d ইন্টু a মাইনাস d। যেখানে d কি না d হচ্ছে রোডের যেটা ব্রেথ, রাস্তা কতটা চওড়া, ঠিক রোডের যেটা ব্রেথ রাস্তা কতটা চওড়া সেটার মান। আর এটাকে আমরা কি নিয়েছিলাম না এই বর্গ যেটা ক্ষেত্র আছে বর্গক্ষেত্রের বাহুর মান, এটা হচ্ছিল আমাদের বর্গক্ষেত্রের বাহুর মান। এটা একটা ফর্মুলা আমরা পড়েছিলাম আগের দিনকে, আমরা দেখো এটা পুরো বুঝেছিলাম যে কীভাবে ফর্মুলাটা আমাদের তৈরি হয়েছে। নেক্সট কন্ডিশনে আমরা কি দেখেছিলাম যে যদি এরকম হয় যে একটা বর্গক্ষেত্র আমাদের কাছে আছে বা বর্গাকার একটা ফিল্ড আমাদের কাছে আছে, এখন d সেন্টিমিটার বা d ইউনিট বিশিষ্ট চওড়া রাস্তা এর বাইরে বরাবর আছে, এর চারপাশের বাইরের দিকে বরাবর আছে। আর সেক্ষেত্রে যদি আমাকে রাস্তার কখনো ক্ষেত্রফল ক্যালকুলেট করতে বলে, আর এই ক্ষেত্রফল বের করার জন্য যে ফর্মুলাটা আমরা আগের দিনকে পড়েছিলাম সেটা আমাদের কাছে কী ছিল, ফর্মুলাটা ছিল যে 4d ইন্টু a প্লাস d। এখানেও সেম, এখানেও d হচ্ছে কি না রাস্তাটা কতটা চওড়া তার মানটাকে আমরা পুট করব, আর এটা কি না a হচ্ছে বর্গক্ষেত্রের যেটা বাহু ছিল। আর লাস্ট একটা পার্ট দেখো আমরা পড়েছিলাম, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা বর্গাকার ফিল্ড যদি আমাদের কাছে থাকে এবং তার মিডিল বরাবর যদি d সেন্টিমিটার চওড়া বা d মিটার চওড়া যদি রাস্তা থাকে, এর মিডিল বরাবর যদি লম্ব দিক মানে দৈর্ঘ্যের দিক এবং প্রস্থ দিক যদি মিডিল বরাবর d সেন্টিমিটার চওড়া রাস্তা থেকে থাকে, ঠিক যেমন ধরুন এটা হচ্ছে কি না আমাদের রাস্তা, যেটা আমি ইয়েলো কালারের মার্কিং করছি। এখন মিডিল বরাবর যদি থাকে, তো সেটাও দেখো আমি দুরকমভাবে দেখেছিলাম যে আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি, এবং এটার যেটা ফর্মুলা আমাদের কাছে বেরিয়ে এসেছিল এখান থেকে
যে ফর্মুলা আমাদের কাছে বেরিয়ে এসেছিল সেই ফর্মুলাটা কি না, ফর্মুলাটা হলো a ইন্টু সে ফর্মুলাটা আমরা আগের দিন কি দেখেছিলাম, যে ফর্মুলাটা হচ্ছে a ইন্টু 2a মাইনাস ডি, সরি এ না, 2d ইন্টু 2a মাইনাস ডি। এখানে ডি কি না, ডিটা হচ্ছে কত চওড়া রাস্তাটা ছিল, আর এ হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। ঠিক, সো এই হচ্ছে দেখো প্রিভিয়াস ক্লাস যেটা আমরা আগের ক্লাসে কমপ্লিট করেছিলাম। ঠিক, আজকের ক্লাসে দেখো যেটা আমরা পড়বো এটার উপরে কিছু অ্যাপ্লিকেশন আমরা লাগাবো, যে যদি শেডেড রিজিয়ন আমাদেরকে বের করতে হয়। দেখো আচ্ছা, আমরা আজকে কি শিখবো না, আমরা আজকে শিখবো যে বর্গক্ষেত্রের শেপের উপরে যদি কখনো শেডেড রিজিয়নের আমাদেরকে ক্ষেত্রফল ক্যালকুলেট করতে বলে, সেটাকে আমরা কিভাবে পাটে পাটে ভেঙে বা তার কি অ্যাপ্রোচ আমরা লাগাতে পারি। যেমন ফার্স্ট যে ফিগারটা দেখো আমাদের কাছে আছে, যে এটা একটা কি না স্কোয়ার শেপ। এই স্কোয়ার শেপের ভেতরে যদি আমরা একটা সার্কেলকে পুট করতাম, এই স্কোয়ার শেপের ভেতর যদি আমরা একটা সার্কেলকে পুট করতাম, তাহলে যে ব্লু কালারের পার্টগুলো আছে এই পার্টটুকু যদি আমাকে এরিয়া ক্যালকুলেট করতে বলতো, কোনটা দেখো রেড অ্যারো সিম্বলটা যেটা দেখাচ্ছে, এই চারটে পাশে যে আমাদের কাছে কি তৈরি হয়েছে, দেখো ব্লু কালারের যে এরিয়াটা তৈরি হয়েছে, শুধুমাত্র এইটুকু এরিয়া যদি আমাদেরকে ক্যালকুলেট করতে বলে, আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি না, আমরা এটা অ্যাপ্রোচ লাগাতে পারি যে এই যে পুরো আমাদের কাছে স্কোয়ার বা বর্গক্ষেত্রটা আছে এটার এরিয়া থেকে যদি আমি মাইনাস করে দিই, কোনটাকে মাইনাস করি, তুমি বলো স্যার এই যে সার্কেলটা আছে সেই পুরো ভিতরের দিকে সার্কেলটা যদি আমি এরিয়াটাকে মাইনাস করতাম, তাহলে আমাদের কাছে রেজাল্ট কি চলে আসতো। দেখো এই যে আমাদের কাছে ব্লু কালারের কি আছে না, ব্লু কালারের যে রিজিয়নটা বেরিয়েছে এই রিজিয়নটার আমাদের এরিয়া চলে আসতো। সো এখন পুরো বাহুটাকে যদি সাপোজ বর্গক্ষেত্রের পুরো বাহুটাকে যদি আমরা এ নিয়ে নিতাম, তাহলে এই পয়েন্ট থেকে শুরু করে এইটুকু পার্ট এটা আমাদের কাছে কত হতো, তার অর্ধেক a/2 হতো, যেটাকে আমরা বৃত্তের রেডিয়াস আর এর ভ্যালু বলতে পারি। ঠিক, সো এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, তার বাহু স্কোয়ার হয়, বাহুকে যেহেতু আমরা এ নিয়েছি তার ক্ষেত্রফল যেটা হবে সেটা a স্কোয়ার হবে, মাইনাস আমাকে কি করতে হবে না, বৃত্তের ক্ষেত্রফলটাকে মাইনাস করতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, যে পাই ইন্টু আর স্কোয়ার, ব্যাসার্ধের স্কোয়ার, কিন্তু ব্যাসার্ধ আমরা এখানে কি দেখলাম যে বর্গক্ষেত্রের যেটা বাহু ছিল তার অর্ধেক, তাই আর এর ভ্যালু ডিরেক্টলি আমি কি পুট করছি, দেখো আর এর ভ্যালু আমাদের ডিরেক্টলি কত আসবে, a ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার আসবে। আর এটা যখনই সলভ করব তখনই আমাদের কাছে শেডেড রিজিয়নটা বেরিয়ে আসবে। দেখো পুরোটাকে যদি আমরা সলভ করতাম, এটা আমাদের কাছে কত হতো, a স্কোয়ার মাইনাস পায়ের ভ্যালু যদি আমরা 22/7 এখানে পুট করে নিই, আমাদের কাছে এটা কত আসবে, a স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার করলে 4, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা 2 হবে, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা আমরা 11 পাবো। সো a স্কোয়ার মাইনাস 11 a স্কোয়ার ডিভাইডেড বাই কত, 7 2 14। দেখো এখান থেকে যদি পুরোটা আমরা 14 লসাগু নিতাম, তো 14 a স্কোয়ার মাইনাস কত আসতো, 11 a স্কোয়ার আসতো, 14 a স্কোয়ার থেকে 11 a স্কোয়ার বাদ দিলে এটা আমরা কত পাচ্ছি না, 3 a স্কোয়ার ডিভাইডেড বাই 14 পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের কাছে ফর্মুলা, যখনই তোমাকে এই শেডেড পোর্শনের এরিয়াটা ক্যালকুলেট করতে বলবে, তোমার যদি এটা মনে থাকে তুমি পুরোটা না ক্যালকুলেশন করে ডিরেক্টলি এই ফর্মুলাতে বসিয়ে তুমি এখান থেকে কি করে নিতে পারো, তুমি এখান থেকে বের করে নিতে পারো যে ওই শেডেড পোর্শনটার এরিয়াটা কত আসবে। আচ্ছা, এটার ফর্মুলা আমরা কি দেখলাম, যে 3 a স্কোয়ার ডিভাইডেড বাই 14। ঠিক, এই সেম ফর্মুলার উপরে বেস করে আর কি কি রিজিয়ন তোমাকে দিতে পারে, দেখো এটার পরের স্লাইডে আমরা দেখব। ধরো এই যে পার্টিকুলার ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, একটা স্কোয়ার ছিল, তার দুটো পাশে আমরা এখন কি করেছি না, দুটো অর্ধবৃত্তকে পুট করেছি, আর অর্ধবৃত্তকে পুট করার জন্য তার দুটো পোর্শনে দেখো শেডেড এরিয়া এসেছে, এই পোর্শনটাতে আর এই পোর্শনটাতে। দেখো রেড কালার ব্লিঙ্ক করছে, ভালো করে বুঝতে পারবে যে এই উপরের দিকে এবং নিচের দিক এই যে শেডেড পোর্শনটা আছে এটার এরিয়া যদি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করতাম, আমরা এখন কি অ্যাপ্রোচ লাগাতে পারি। সো পুরো এবিসিডি যে আমাদের কাছে কি ছিল, যে বর্গক্ষেত্র বা স্কোয়ারটা আছে, পুরো এবিসিডি যে বর্গক্ষেত্র বা স্কোয়ারটা আমাদের কাছে আছে, এই পুরো স্কোয়ারটার এরিয়া থেকে আমরা এখন কি মাইনাস করব, তুমি বলবে স্যার এই দিকটাতে যে অর্ধেকটা আমাদের কাছে বৃত্ত আছে সেটা, আর ডান দিকেও যে অর্ধেকটা বৃত্ত আমাদের কাছে আছে, এই দুটোর এরিয়াটাকে যদি আমরা মাইনাস করতে পারতাম তাহলে আমাদের কাছে কি তৈরি হতো, দেখো তাহলে আমাদের কাছে এই যে শেডেড পোর্শনটা আছে, এক মিনিট, এই যে শেডেড পোর্শনটা দেখো আমাদের কাছে এভাবে তৈরি হয়েছে, এই শেডেড পোর্শনটার এরিয়াটা আমাদের কাছে বেরিয়ে আসতো এটা। ঠিক, সো আমরা এখন কি করব, এখানে বর্গক্ষেত্রের বাহুটাকে যদি আমরা সাপোজ এখানে এ নিয়ে নিতাম, বর্গক্ষেত্রের বাহু যদি আমাদের কাছে এ হতো, সো এটা যদি মিডিল পয়েন্ট হয়ে থাকে, পুরো যে বৃত্তটা দেখো এটা কি, এটা কিন্তু একটা অর্ধবৃত্ত, যদি আমি এদিকে এক্সটেন্ড করতাম তাহলে পুরো বৃত্তটা আমাদের কাছে তৈরি হতো, পুরো বৃত্তটা আমাদের কাছে তৈরি হতো। ঠিক,
এবার ধরে নাও এদিকে অর্ধেকটা বৃত্ত আছে, এদিকেও আমাদের কাছে অর্ধেকটা বৃত্ত আছে, দুটো অর্ধবৃত্তের যখন এরিয়াটাকে আমরা যোগ করব তখন পুরোপুরি একটা কমপ্লিট আমাদের কাছে বৃত্ত চলে আসবে। সো এখানেও আমরা কি কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারি, তুমি বলবো স্যার একটা পুরো বর্গক্ষেত্রের এরিয়া থেকে আমরা মাইনাস করছি কি না একটা সার্কেল বা বৃত্তের এরিয়া, কারণ দুটো অর্ধবৃত্তকে যখন আমরা অ্যাড করব একটা কমপ্লিট সার্কেল বা একটা বৃত্ত তোমার কাছে তৈরি হবে। তাই এটাকে যখন তুমি সলভ করবে তখনই তোমার কাছে এই যে শেডেড পোর্শনটা দিয়ে দেওয়া আছে এটার এরিয়াটা তোমার কাছে বেরিয়ে আসবে। সো এখানেও আমরা কি বলতে পারি না সেম ফর্মুলা তৈরি হবে যেটা আমরা আগের পেজে দেখেছি, তাই না? কারণ এখানেও তুমি যখন সেই ফর্মুলা অ্যাপ্লাই করবে যে এটা আমাদের কাছে আসবে কত এ স্কোয়ার, সেখান থেকে মাইনাস আমরা কত করব পাই ইন্টু আর স্কোয়ার, আর এখানে আর কত আসবে এ ডিভাইডেড বাই 2, তো পাই ইন্টু এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 থাকবে। আর এই পুরোটাকেও তুমি মান বসিয়ে সলভ করে দেখবে, এখানেও আমরা কি পাবো না 3 ইন্টু এ স্কোয়ার ডিভাইডেড বাই 14, যেটা আমরা আগেরটাতে পেয়েছিলাম। সেই শেপটা বা রিজিয়নটা কিন্তু তোমার দেখতে ডিফারেন্ট ছিল, বাট তার সেটা ক্যালকুলেট করার ফর্মুলা যা, এখানে দেখো রিজিয়নটা দেখতে আলাদা আছে কিন্তু এটাও ক্যালকুলেট করার ফর্মুলা আমাদের সেমই বেরিয়েছে। তো এই ফর্মুলাটা মনে রাখতে পারলে এই দুরকম টাইপের যে শেডেড রিজিয়ন তোমাকে বলবে তুমি সেখান থেকে কি করতে পারো না ক্যালকুলেট করতে পারো। ঠিক, আরও একটা দেখো রিজিয়ন হয় যেটা আমরা পরের স্লাইডে দেখছি। এখন এই যে রিজিয়নটা, এই ভেতরের দিকে রিজিয়নটা তোমাকে যদি এরিয়া ক্যালকুলেট করতে বলে, কোনটা এই ভেতরের দিকে যে শেডেড রিজিয়নটা আছে, শুধুমাত্র যদি তোমাকে এই রিজিয়নটার এরিয়া ক্যালকুলেট করতে বলে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি বা কী অ্যাপ্রোচ লাগাতে পারি। সো আমরা এখন এটা বলবো যে পুরো যে এবিসিডি আমাদের কাছে স্কোয়ার বা বর্গক্ষেত্র আছে তার এরিয়া থেকে আমরা এখন মাইনাস করব। কোনটাকে মাইনাস করব? তুমি বলবো স্যার এই দিকের যে সাদা পোর্শনটা আছে এটার এরিয়া, এইখানে যে সাদা পোর্শন আছে এটার এরিয়া, এইদিকে সাদা পোর্শনটার এরিয়া এবং এই সাদা পোর্শনটার এরিয়াটাকে মাইনাস করব। তার মানে যদি আমরা একটু ড্র করি তাহলে ভালো করে বোঝা যাবে যে এই সাদা পোর্শনগুলো অ্যাকচুয়ালি কী। এটাকে যদি আমি বৃত্তের কেন্দ্র ধরতাম, দেখো এই দিক থেকে আমরা একটা পুরো কমপ্লিট বৃত্ত ড্র করতে পারতাম এরকমভাবে, এদিক থেকে আমরা একটা কমপ্লিট বৃত্ত ড্র করতে পারতাম। সিমিলারলি ডি পয়েন্টটাকে একটা আমরা কি ধরে না ডি পয়েন্টটাকে দেখো আমরা বৃত্তের কেন্দ্র ধরে আমরা এদিকটাতেও একটা এরকমভাবে বৃত্ত ড্র করতে পারতাম। সো চারটে পাশেই আমরা এরকমভাবে কি করতে পারি না একটা কমপ্লিট বৃত্ত ড্র করতে পারি। আবার যখনই তুমি একটা কমপ্লিট বৃত্ত ড্র করবে তুমি খুব ক্লিয়ারলি বুঝতে পারছো যে এই যে পোর্শনটা ভেতরের দিকে যেটা আমরা এরিয়া বাদ দেওয়ার কথা ভাবছিলাম এটা কিন্তু একটা কমপ্লিট বৃত্তের 4 ভাগের 1 ভাগ মানে কোয়াড্রেন্ট। আর আমরা এক্ষুনি প্রিভিয়াস ক্লাসে পড়ে এসেছি যে কোয়াড্রেন্টের যখনই তোমাকে এরিয়া ক্যালকুলেট করতে বলে পুরো কমপ্লিট বৃত্ত থাকলে সেটা আমাদের কাছে পাই আর স্কোয়ার হয়, কিন্তু তার যখন 4 ভাগের 1 ভাগ, কোয়াড্রেন্ট মানে 4 ভাগের 1 ভাগ, তো 4 ভাগের 1 ভাগ যদি আমরা বের করতে চাই তাহলে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের কাছে কত 4 চলে আসবে। সো শুধুমাত্র এইটুকু পোর্শনে যদি আমরা এরিয়া ক্যালকুলেট করতে চাইতাম একটা কোয়াড্রেন্টের, এটার এরিয়ার ফর্মুলা আমাদের কাছে কি হতো না পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 হতো। এখন কথা হলো যে এরকম 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি এখান থেকে, একটা ভাগ এখানে পাবে, একটা ভাগ এইদিকে পাবে, একটা ভাগ এদিকে পাবে। তো পুরো যদি তোমার কাছে দেখো এরকমভাবে যদি তোমার কাছে পুরোপুরি একটা বৃত্তের তাকে 4 ভাগের 4টে ভাগে যদি আমরা এখন যোগ করতে চাই, এখানেও আমাদের কাছে কি হবে না একটা কমপ্লিট বৃত্ত তোমার কাছে তৈরি হয়ে যাবে। এখানে একটা পার্ট আমরা পাচ্ছি, এদিকে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, 4টে ছোট ছোট কোয়াড্রেন্ট নিয়ে একটা পুরো কমপ্লিট সার্কেল তোমার তৈরি হবে। কারণ আমরা যেটা সাবস্ট্রাকশন করতে চাইছি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে, সেটা কি না একটা বৃত্তেরই ক্ষেত্রফল আমরা সাবস্ট্রাক্ট করতে চাইছি। তবে আমাদের কাছে কি তৈরি হবে, এই দেখো ভেতরের দিকে যে এইরকমভাবে শেডেড পোর্শনটা তৈরি হয়েছে এটার এরিয়াটা আমরা পাবো। আর যখনই একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে তুমি একটা বৃত্তের ক্ষেত্রফলকে মাইনাস করবে তখনই আমরা কি দেখলাম তার ফর্মুলা যেটা হয় মনে রাখবে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 14। আমরা ডিরেক্টলি কি করতে পারি না আমরা ডিরেক্টলি এই ফর্মুলাতে পুট করতে পারি। ঠিক, যখন আমরা কোশ্চেন করব এর উপর বেস করে তখন কিন্তু এই ফর্মুলাগুলো তোমাকে রিলেট করতে হবে এবং আমরা জাস্ট ফর্মুলা পুট করব আর সেখান থেকে অ্যান্সার বের করে নিয়ে আসবো। ঠিক, নেক্সট দেখো পরে যদি আমরা ফিগারে আসি, এই যে ফিগারটা আমাদের কাছে দিয়ে দেওয়া আছে, এখন এখানে আমাদেরকে কি ক্যালকুলেট করতে হবে না এই গ্রিন কালারের যে পোর্শনটুকু আছে সেই পোর্শনটুকুর এরিয়াটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এবার এটার এরিয়াটা তুমি দেখেই বুঝতে পারবে যে কি হতে পারে। কেন দেখো, কারণ এই দিকে যে গ্রিন কালার আর এই দিকে যে গ্রিন কালার এই দুটোর যদি আমরা এরিয়াটা টোটালটা ক্যালকুলেট করতে চাই আমরা কি বলতে পারি যে এই দিকে যে গ্রিন কালারটা আছে সেটা অ্যাকচুয়ালি একটা পুরো বৃত্ত ছিল, সেই বৃত্তের অর্ধেকটা, আর এই দিকে যেটা গ্রিন কালার আছে সেটাও একটা বৃত্তের অর্ধেক। সো দুটো বৃত্তের অর্ধেকটাকে যখন আমরা অ্যাড করে দেব, দুটো বৃত্তের অর্ধেককে এই বৃত্তটার অর্ধেক আছে এদিকেও বৃত্তটার অর্ধেক আছে, যখন দুটো বৃত্তের অর্ধেক অর্ধেক পার্টকে আমরা অ্যাড করব তখন একটা কমপ্লিট আমাদের কাছে কি তৈরি হবে না বৃত্ত তৈরি হবে।
আর কমপ্লিট একটা বৃত্ত থাকলে তার ক্ষেত্রফল কি হয় পাই ইন্টু আর স্কোয়ার হয়। কিন্তু মনে রাখবে এখানে আর বা ব্যাসার্ধ যেটা হবে, বৃত্তের ব্যাসার্ধ আর এর ভ্যালু যেটা আমরা পাবো সেটা অ্যাকচুয়ালি কি না, পুরো বর্গক্ষেত্রের যদি আমাদের কাছে দৈর্ঘ্যটা এ হয়ে থাকে, পুরো বর্গক্ষেত্রের যদি দৈর্ঘ্যটা আমাদের কাছে কি হয়ে থাকে না এ হয়ে থাকে, আর এটাই আমাদের কাছে কি না বৃত্তের ব্যাস। দেখো একই জিনিসকে আমি বারবার এ কারণে রিপিট করছি যাতে করে পুরোপুরি মনের ভিতরে এটা থেকে যায় যে হ্যাঁ এই কন্ডিশনগুলো হচ্ছে, ঠিক। সো এটা যদি আমাদের পুরো কি হয়ে থাকে না বর্গক্ষেত্রে যদি আমাদের এটা পুরো বাহু হয়ে থাকে, যেটাকে আমরা এ নিয়েছি, এটাই কি না এটাই হচ্ছে আমাদের যে বৃত্তটা ছিল বা অর্ধবৃত্তটা ছিল তার আমরা ব্যাস পেয়েছিলাম। তো এর ব্যাসার্ধ মানে কি হবে, যেটা আমরা বাহু পেয়েছিলাম তার অর্ধেক। সো আর এর মান আমরা সবসময় এখানে কত পুট করব, আর এর মানটা পুট করব a/2। সো এখানে যদি আমরা পুরোটাই ক্যালকুলেট করে নিতে চাইতাম, সো পায়ের মান 22/7 ইন্টু a/2 যেটা থাকবে তার আমরা স্কোয়ার নিতাম। সো ফর্মুলা আমাদের কাছে কি তৈরি হতো দেখো, যে 22/7 মাল্টিপ্লিকেশন a স্কোয়ার ডিভাইডেড বাই 4, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে তোমার কাছে কি আসবে, তুমি বলবে স্যার 11 স্কোয়ার উপরে আর নিচে আমরা কত পাচ্ছি 14। এটাই আমাদের কাছে কি হবে না, এটাই হবে আমাদের কাছে দেখো ফর্মুলা। কিসের ফর্মুলা না, এই যে শেপটা আমরা দেখলাম সেই শেপটার মানে গ্রিন কালার যেটা আছে দুটো অর্ধবৃত্তের যোগফল, সেটা যদি আমরা বের করতে চাই এটাই হবে আমাদের কাছে ফর্মুলা। ঠিক, আই হোপ তোমাদের এখান অবধি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। যদি কোনো জায়গাতে কোনো পোর্শনের ডাউট থেকে থাকে তাহলে প্রত্যেকে কিন্তু মাস্ট ভিডিওতে কমেন্ট করবে, যাতে করে নেক্সট যখন পার্ট আমরা নিয়ে আসবো তার আগে যেন তোমাদের কাছে সেই জায়গাটা ক্লিয়ার করে নিতে পারি। ঠিক, দেখো এর পরের যে রিজিয়ন আমাদেরকে বের করতে হবে সেটা হচ্ছে লিপ। একটা স্কোয়ারের ভিতরে যদি এরকম পোর্শনে আমাদের কাছে একটা লিপের মতো দেখতে মানে পাতার মতো দেখতে যদি আমাদেরকে এরিয়াটা ক্যালকুলেট করতে হয়, যেটা ইয়েলো কালার করে দেওয়া আছে, এটাকে তুমি কিভাবে ক্যালকুলেট করবে? দেখো ক্যালকুলেট করার এটা তো দুটো তো ওয়ে মিনিমাম আছেই, তুমি ক্যালকুলেট করতে পারবে যে ইয়েলো রিজিয়ন যেটা আছে তার এরিয়াটা কি হবে। বাট আমি জাস্ট একটা অ্যাপ্রোচ তোমাকে বলবো যেটা তোমার কাছে মনে হবে খুবই সুবিধে। কীরকম দেখো, কারণ আমরা যেহেতু প্রিভিয়াস যেটাকে পড়েছি সেটার সাথে রিলেটেড যদি আমরা এখানে আনতে পারি তবে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখন কিভাবে ক্যালকুলেট করব দেখো, এই শুধুমাত্র লিপ পোর্শনটার এরিয়াটা আমরা কি বলতে পারি, এই যে আমাদের কাছে এই পিকচারটার উপরে ড্র করছি তাহলে বুঝতে সুবিধা হবে। একটু দেখো, যেটাকে আমি রেড কালারে মার্কিং করছি, এই পোর্শন থেকে এ থেকে ডি আর ডি থেকে সি অবধি নিলাম, আর তার ওপর দিকে দেখো এই পার্টটা নিলাম। কোন পার্টটা নিলাম? এইটুকু পার্টটা, এই পার্টটা যদি পুরোটা আমি নিয়ে থাকি, এই পার্টটা যদি আমি পুরোটা নিই, এই পার্টটাকে আমরা কি বলতে পারি? তুমি বলবো স্যার এই পার্টটা হচ্ছে একটা বৃত্তের 4/1 মানে একটা সার্কেলের কোয়াড্রেন্ট। কি না এটা না, দেখো এটাকে যদি আমরা এক্সটেন্ড করতাম এরকম একটা পুরো কমপ্লিট বৃত্ত তৈরি হতো। সো বৃত্তের 4/1 পোর্শনটাকে আমরা নিয়েছি। ঠিক, উল্টো দিক থেকে দেখো, উল্টো দিক থেকে সো বিটাকে এখন যদি আমরা কেন্দ্র করে তার উল্টো দিক থেকে যদি আমরা নিতাম, কোনটা নিতাম? দেখো এদিক থেকে যদি আমরা শুরু করতাম এ থেকে বি এবং বি থেকে সি, তার উপরে বেস করে যদি এই পোর্শনটাকে আমি নিই, মানে এই দিকটাকে যদি আমি এখন নিতাম, এটাও কিন্তু আমাদের কাছে কি হতো না একটা বৃত্তের কোয়াড্রেন্ট 4/1 তৈরি হতো। তো ওই দিক থেকে যদি আমরা দেখতে চাই এই পোর্শনটাকেও যদি আমরা নিতাম, এটাও কিন্তু একটা বৃত্তের 4/1 তৈরি হতো। আর যখন তুমি এই দুটোকে একসাথে অ্যাড করে দেবে, এই দুটোকে একসাথে অ্যাড করে দেওয়া মানে কি দেখো, এই দুটোকে যদি আমি একসাথে অ্যাড করে দিই আমার কাছে কি তৈরি হবে? তুমি বলবে স্যার আমার কাছে একটা স্কোয়ার শেপ তো তৈরি হয়ে যাবে, কিন্তু স্কোয়ার শেপের কি কন্ডিশন হবে? একবার আমরা এখান থেকে এটা পেয়েছি, তার এরিয়াটা এই দিকটা আমাদের কাছে কি ছিল, এই ব্লু কালারটা যেটা ছিল, আর রেড কালারটা আমাদের কোন পোর্শনে গিয়ে বসবে? দেখো রেড কালারটা আমাদের এইরকম পোর্শনে গিয়ে বসবে এবং এইটা হচ্ছে আমাদের পুরো রেডের এরিয়াটা। সো এই যেটা এরিয়াটা আমরা পুরোটা পেলাম, তুমি যদি খুব একটু ভালো করে তাকাও তুমি বুঝতে পারবে যে এই মিডিল পোর্শনে যে লিপটা তৈরি হয়েছে না, সেই লিপটা কিন্তু এখানে আমরা দুবার দেখো কি করেছি না কাউন্টের ভিতরে রেখেছি। যখন একবার উপরের দিক থেকে কোয়াড্রেন্টটাকে নিয়েছিলাম তখনও এই লিপ পোর্শনটা ছিল, আবার নিচ থেকে যখন রেড কালারের কোয়াড্রেন্টটা নিয়েছি তখনও কিন্তু এই লিপ পোর্শনটা আমাদের কাছে আছে। ঠিক, সো আমরা মিডিল পোর্শনটাকে ওই যে লিপ বা পাতার মতো দেখতে যে ফিগারটা, ওই ফিগারটাকে কিন্তু এখন আমরা দুবার কাউন্ট করেছি। তো আমাকে যদি শুধুমাত্র ওইটুকুর ভ্যালু ক্যালকুলেট করতে হয় তো আমরা ওখান থেকে কি বলতে পারি? তুমি স্যার পুরো ফিগারটা থেকে যদি আমরা শুধুমাত্র স্কোয়ারের এরিয়াটাকে মাইনাস করে দিতাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে মাইনাস করে দিতাম, তাহলেই আমাদের কাছে রেজাল্ট কি চলে আসতো, যেটাকে আমরা দুবার রিপিট করেছিলাম। এই যে ইয়েলো কালারের লিপ শেপটা আমাদের কাছে আছে বা রিজিয়নটা আছে, এটার এরিয়াটা আমাদের কাছে চলে আসতো।
এটার এরিয়াটা আমরা পেয়ে যেতাম। সো আমাদেরকে কী কী করতে হলো, তুমি বলো স্যার প্রথমে আমরা দুটো কোয়াড্রেন্টকে যোগ করব, দুটো কোয়াড্রেন্টের এরিয়াটাকে আমরা যোগ করব, আর সেই এরিয়া থেকে যদি আমরা বর্গক্ষেত্রের এরিয়াটাকে সাবস্ট্রাক্ট করে দিতে পারি, দেন আমাদের কাছে কি তৈরি হবে না ওই যে ইয়েলো কালারের লিপটা আছে সেই লিপটা তৈরি হবে। আর যখন তুমি এই দুটো কোয়াড্রেন্টকে একসাথে অ্যাড করবে, দেখো 4 ভাগের 1 ভাগ ছিল, 4 ভাগের 1 ভাগ বের করার এরিয়া বের করার ফর্মুলা আমরা কি পড়েছিলাম না পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4। তো এক্ষেত্রেও পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4, আর ওইটার ক্ষেত্রেও আমরা কি পাবো এরিয়াটা পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4। সো দুটোকে যখন তুমি অ্যাড করে নেবে এটা তোমার কাছে কি চলে আসবে, দেখো একটা অর্ধবৃত্ত তৈরি হবে। দুটো পার্টকে একসাথে অ্যাড করে দেওয়া মানে কি, যদি আমি ব্লুটাকে এই পাশে জাস্ট অ্যাড করে দিতাম, দেখো আমাদের কাছে একটা অর্ধবৃত্ত তৈরি হতো। আর অর্ধবৃত্তের ফর্মুলা কি জানি না পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, বা তুমি চাইলে এখানে 4 লসাগু নিয়েও কিন্তু করতে পারো। এটা তোমার কাছে কত আসবে, পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 আসবে। এবার আমরা যখনই অ্যাড করলাম তো এই পোর্শনটার আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম কত না পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। সেখান থেকে আমাকে কত সাবস্ট্রাক্ট করতে হবে, তুমি বলো স্যার পুরো বর্গক্ষেত্রের এরিয়াটাকে সাবস্ট্রাক্ট করতে হবে। বর্গক্ষেত্রের এরিয়া আমরা কি নিয়েছি, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়ে থাকে তার ক্ষেত্রফল আমরা কত পাবো এ স্কোয়ার। তাহলে আমাদের কাছে কি বেরোবে না এই লিপ পোর্শনটা যেটা দেখতে আছে এটার আমাদের কাছে এরিয়া বেরিয়ে আসবে। ঠিক, সো এগেন আমরা এখন কি করব, তুমি বলবে স্যার এখন যদি আমরা কন্ডিশন দেখি, এইটা কিন্তু আমাদের কাছে বৃত্তের কেন্দ্র ছিল, এখানেও আমাদের কাছে বৃত্তের কেন্দ্র ছিল, আর বৃত্তের কেন্দ্র থেকে এই পুরোটাই আমাদের কাছে কি ছিল না বৃত্তের কেন্দ্র থেকে পরিধি অবধি এই পুরোটাই আমাদের কাছে বৃত্তের ব্যাসার্ধ আর ছিল। আর সেটাকেই আমরা কি বলবো এই বর্গক্ষেত্রের বাহু বলবো। তো আর এর ভ্যালু আমাদের এখন কি নেব, বর্গক্ষেত্রের বাহু এ নেব। সো যদি আমরা এখানে পুট করতাম, তুমি বলো স্যার পাই ইন্টু আর স্কোয়ার মানে কি না এ স্কোয়ার, নিচে আমাদের কাছে কত আসবে 2 আসবে, সেখান থেকে মাইনাস কি করতে হবে এ স্কোয়ার করতে হবে। সো পায়ের মান কত 22/7। সো 22/7 যদি আমরা বসিয়ে নিতাম এখানে, তো 22 স্কোয়ার ডিভাইডেড বাই আমরা কত পেতাম 7, 2 এর নিচে দেখো 14 আসতো, মাইনাস আমরা কত নেব স্কোয়ার নেব। চাইলে তুমি 2 দিয়ে উপর নিচে কেটে নিতে পারো, এটা তোমার কাছে কত আসবে, তুমি বলো স্যার 11 স্কোয়ার, এটা তোমার কাছে কত আসবে 7। সো আমরা কি পেলাম এখন 11 স্কোয়ার, যদি আমি নিচে পুরোটা 7 লসাগু নিয়ে নিতাম 11 স্কোয়ার মাইনাস কি আসতো দেখো 7 স্কোয়ার আসতো, আর যেটা ফর্মুলা আমাদের কাছে তৈরি হতো সেটা কত, সেটা হচ্ছে 4 স্কোয়ার ডিভাইডেড বাই 7। কি ফর্মুলা আমরা এখান থেকে পেতাম দেখো 4 স্কোয়ার ডিভাইডেড বাই 7। তো এইটুকুই পোর্শন দেখো আমাদের বোঝাচ্ছিল এই যে ফর্মুলাটা, আগে যেরকম আমরা পেয়েছিলাম 3 স্কোয়ার ডিভাইডেড বাই কত, আগে আমরা ফর্মুলা যেগুলো পেলাম 3 স্কোয়ার ডিভাইডেড বাই 14, বাট এখন একটা নতুন ফর্মুলা আমরা পেলাম 4 স্কোয়ার ডিভাইডেড বাই 7। আর এই 4 স্কোয়ার ডিভাইডেড বাই 7 আমরা কখন পুট করব, যখন ভেতরের দিকে এরকম লিপ টাইপের শেপ আমাদের কাছে আসবে, তার এরিয়া যদি ক্যালকুলেট করতে বলে আমরা ডিরেক্টলি এই ফর্মুলাটা পুট করব। এখন কথা হচ্ছে যে তুমি যখন বুঝে যাবে পুরো ব্যাপারটা, ফর্মুলা না থাকলেও তুমি ক্যালকুলেট তো করে নিতে পারবে, কিন্তু এত ডিটেলসে তুমি যদি সলভ করতে চাও পরীক্ষার হলে বসে যখন সবাই 5টা করে কোশ্চেন করবে তখন আমাদের অনলি এই একটি কোশ্চেনই সলভ করা হবে। বাট যদি আমার কাছে ফর্মুলাটা মনে থাকে আমি ডিরেক্টলি ফর্মুলা পুট করব, 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে বেরিয়ে যাব, তাই না? তো সেই জন্য দেখো এগুলো বোঝার আছে এবং আমাদেরকে কী করতে হবে ফর্মুলাগুলো মনে রাখতে হবে। সো আগের যে 3টে শেপ আমরা পেয়েছিলাম সেক্ষেত্রে আমরা ফর্মুলা কি দেখেছিলাম 3 স্কোয়ার ডিভাইডেড বাই 14, বাট এখানে আমরা ফর্মুলা কি দেখলাম 4 স্কোয়ার ডিভাইডেড বাই 7। এই ফর্মুলার উপরে আরও একটা রিজিয়ন দেখো আমরা বের করতে পারবো, সেম তোমার কাছে ফর্মুলা, সেটা হচ্ছে এই, দেখতে কিন্তু আলাদা পিকচার। এখানে যদি আমাদেরকে ক্যালকুলেট করতে বলতো যে শেডের পোর্শনটার এরিয়া কত হবে, শেডের পোর্শন মিনস এইদিকে দেখো একটা লিপ তৈরি হয়েছে, এটা এখানে দেখো একটা লিপ তৈরি হয়েছে, এটাতে একটা লিপ তৈরি হয়েছে, আর এটাতে একটা লিপ তৈরি হয়েছে। পুরো যে স্কোয়ারটা বা বর্গক্ষেত্র দিয়ে দেওয়া আছে তার পুরো বাহুর মান যদি আমাদেরকে এ দিয়ে দেওয়া থাকে, আর এখন যদি বলে যে ভিতরের দিকে যে 4টে লিপ তৈরি হয়েছে পুরো লিপের এরিয়া কত হবে আমাকে একসাথে কাউন্ট করে বলো, তখনও তুমি ফর্মুলা কিন্তু সেটাই অ্যাপ্লাই করবে যেটা আমরা এক্ষুনি বের করলাম 3 স্কোয়ার ডিভাইডেড বাই 7, সরি 4 স্কোয়ার ডিভাইডেড বাই 7। কোথা থেকে বের করব, কীভাবে আমরা অ্যাপ্রোচ লাগাতে পারি একটু ভালো করে দেখো। এই যে লিপগুলো আমাদের এখানে দিয়ে দেওয়া আছে, এই যে লিপগুলো আমাকে দিয়ে দেওয়া আছে, তুমি চাইলে এটাও কিন্তু 2-3টে ওয়েতে তোমার কাছে বের করা যাবে, বাট সব থেকে ইজিয়েস্ট ওয়ে কোনটা দেখো, যে আমরা যদি কি করতে পারি এই পোর্শনটা থেকে যদি আমি এখানে একটা স্কোয়ার বানিয়ে নিতাম, জাস্ট এই পোর্শনটা থেকে যদি আমি একটা দেখো এরকম স্কোয়ার বানিয়ে নিতাম, যখনই তুমি এখান থেকে একটা স্কোয়ার বানিয়ে নেবে, আমি এই স্কোয়ারটাকে যদি একটু ব্রেক করে বাইরে আনতে চাই, দেখো আমাদের কাছে কি ফিগার তৈরি হবে, যেটা আমরা এক্ষুনি আগেরটাতে পড়লাম যে এই একটা শেপ আর তার কর্নার থেকে এরকমভাবে কি হয়েছে ডায়াগোনাল থেকে একটা তোমার কাছে লিফ হয়েছে, আর সেই লিফটার তোমাকে এরিয়া ক্যালকুলেট করতে হবে। তুমি এই একটা ছোট স্কোয়ারের যদি ওই ভেতরের লিফটার এরিয়াটা পেয়ে যাও,
এরকমই তোমার কাছে কতগুলো ছোট ছোট স্কোয়ার তৈরি হয়েছে দেখো, পুরোটাকে ভাগ করলে 4টা, 1টা 2টো 3টে 4টা। সো এটার একটা ছোট যদি তুমি স্কোয়ারের ভেতর যে লিফটা আছে তার যদি তুমি এরিয়া পেয়ে যাও, দেন 4 তুমি যখনই মাল্টিপ্লিকেশন করবে তোমার কাছে এই পুরো যে ফিগারটা আছে সেই ফিগারটার ভেতরে যে ছোট ছোট 4টে লিফ তৈরি হয়েছিল তার পুরো এরিয়া তোমার কাছে চলে আসবে। ঠিক, এখন তুমি এটাকে কিভাবে ক্যালকুলেট করবে? তুমি বলো স্যার ফর্মুলা তো আমি আগে থেকেই পড়ে এসেছি। ফর্মুলাটা হচ্ছে কি না 4 স্কোয়ার, ফর্মুলাটা আমরা কি পড়লাম যে 4 স্কোয়ার ডিভাইডেড বাই 7। কিন্তু সেক্ষেত্রে এর মানটা তোমার কাছে পুরোটা ছিল, কারণ ফিগারটা আমাদের কাছে পুরো একটাই শেপ ছিল বলে আমরা 4 স্কোয়ার নিতে পেরেছিলাম। মানে সেটা কি ছিল না বর্গক্ষেত্রের বাহু ছিল। কিন্তু এখানে যেই বর্গক্ষেত্রটার উপরে আমরা কাজ করছি সেই বর্গক্ষেত্রটা কিন্তু দেখো এটার কিন্তু পুরো বাহুটা আমরা এ নিতে পারবো না। কেন? কারণ পুরো লার্জার যে বর্গক্ষেত্র আমাদেরকে দিয়ে দেওয়া আছে এইটার বাহু যদি এ হয়ে থাকে, এই ভেতরে যে স্মলার বর্গক্ষেত্রটা আমরা পাবো সেটার বাহুটা কিন্তু আমাদের কত হবে? তার অর্ধেকটাই হবে, কারণ এদিকটা অর্ধেক। সো এটাকে আমরা এখন কি বলবো? a/2 বলবো। সো ফর্মুলাতে যদি আমরা এখন পুট করি আমরা কি পাবো দেখো এখান থেকে, যে 4 ইন্টু a/2 এর স্কোয়ার মানে a স্কোয়ার ডিভাইডেড বাই 4 আসবে, তার নিচে আমরা কি পাবো না 7 পাবো। 7 পেলাম। এবার 4 আর 4 তোমার কাছে ক্যান্সেল আউট হবে। তুমি বলো স্যার একটা যদি ভেতরে লিপে আমরা ফর্মুলা ক্যালকুলেট করতে চাই সেটা a স্কোয়ার ডিভাইডেড বাই আমরা 7 পাবো, যদি আমরা এরকম একটা স্মলার স্কোয়ারের ভেতরে যদি আমরা এরিয়া ক্যালকুলেট করতে চাইতাম। কিন্তু আমরা পুরোটা চাইছি, মানে 4টে আছে, আর এটাকে তুমি যখনই 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করবে তখনই তোমার কাছে রেজাল্ট কী আসবে দেখো না 4 স্কোয়ার ডিভাইডেড বাই 7, যেটা কিন্তু আমরা শুধুমাত্র এইরকম দেখতে যে শেপটা ছিল স্কোয়ারের একটা লার্জার স্কোয়ার আছে তার ভেতরে যে লিপটা ছিল সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাপ্লাই করেছিলাম। সো আইদার এই যে দুটো তোমার কাছে রিজিয়ন দিয়ে দেওয়া আছে এটা অথবা এর আগেরটা, দুটোর ক্ষেত্রেই তুমি কি ফর্মুলা অ্যাপ্লাই করবে 4 স্কোয়ার ডিভাইডেড বাই 7। সো এই পিকচারগুলো তোমাকে মাথার ভিতর রাখতে হবে যে এরকম রিজিয়ন থাকলে আমরা এগুলোকে পুট করব, আর এর আগের যে রিজিয়নগুলো আমরা দেখেছিলাম সেগুলো থাকলে আমরা কি ফর্মুলা পুট করব না 3 স্কোয়ার ডিভাইডেড বাই 14। ঠিক, আই হোপ এখান অবধি তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। প্লিজ প্রত্যেকে কিন্তু কমেন্টে যখনই দেখবে ভিডিও প্রত্যেকে কিন্তু কমেন্টে মাস্ট জানাবে যে হ্যাঁ প্রতিটা জিনিস আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে কিনা। দেখো ক্লিয়ার করে নেওয়াটা খুবই জরুরি, কারণ না হলে ডাউট থেকে গেলে তুমি কিন্তু পরীক্ষার হলে যখনই কোশ্চেন আসবে এই পার্ট থেকে তুমি করতে পারবে না। আর যদি ডাউট থেকেও যদি যাই তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু কমেন্ট করে জানাবে, সেই জায়গাটা আমি এর পরে যখন পার্ট 3 নিয়ে আসবো তার আগেই তোমাদের যতগুলো ডাউট থাকবে সেই ডাউটগুলোকে ক্লিয়ার করব, দেন আমরা পার্ট 3 নিয়ে কমপ্লিট করব। ঠিক আছে, চলো লাস্ট দেখো একটা রিজন আমরা পড়বো আজকের ক্লাসের শেষ পার্ট, সেটা হচ্ছে যে এইটুকু পার্ট, মানে এই উপরের দিকে যে রেড কালারটা দেখতে পাচ্ছ, এক মিনিট, এই উপরের দিকে যে রেড কালারটা দেখতে পাচ্ছ এই রেড কালারটা তোমাকে যে রিজিয়ন ক্যালকুলেট করতে বলতো, এরকম ফিগার দেখতে আছে যেটা স্কোয়ার শেপের ভিতরেই দিয়ে দেওয়া আছে, কিন্তু শুধুমাত্র এই উপরে রেডটুকু পোর্শনের কতটা এরিয়া বা ক্ষেত্রফল আসবে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। ঠিক, দেখো এখন আমরা কি অ্যাপ্রোচ লাগাবো, যদি আমরা এরকম করতাম যে এই যে পয়েন্টটা আছে, যদি আমরা এই পয়েন্টটা থেকে দেখি এটাকে যে একটা বৃত্তের কেন্দ্র নিই, যেটা বৃত্তের কেন্দ্র থেকে এটা অবধি এটা পরিধি, দেখো এটা একটা পুরো বৃত্ত চলছে এরকমভাবে, কিন্তু পুরোটা ড্র করে দেওয়া নেই, এটাকে তোমাকে ইমাজিন করে নিতে হবে। সো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি অবধি এটা আমরা সবসময় কি বলবো, বৃত্তের ব্যাসার্ধ বলবো। বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি অবধি এটাকে আমরা সবসময় কি বলবো না বৃত্তের ব্যাসার্ধ বলবো। ঠিক, সো আমি এখন এটাকে বের করার জন্য এখানে কি প্রসেস অ্যাপ্লাই করতে পারি, দেখো এই যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের রেসপেক্টে আমি এদিকে যে বৃত্তের কেন্দ্রটা ছিল সেখান থেকে আমি এই পয়েন্টটাকে অ্যাড করে নিলাম। সিমিলারলি এই পয়েন্টের রেসপেক্টে যে বৃত্তটা ছিল সেই বৃত্তটার রেসপেক্টেও আমি ওই পয়েন্ট থেকে এটাকে অ্যাড করে নিলাম। আর যখনই তুমি এই পোর্শনটাকে পুরোটাকে অ্যাড করবে তখন ভিতরের দিকে একটা তোমার কাছে কি তৈরি হবে, দেখো ত্রিভুজ তৈরি হবে, ত্রিভুজ। আর এই ত্রিভুজটা কিন্তু তোমার কাছে সমবাহু ত্রিভুজ হবে। কেন সমবাহু ত্রিভুজ? দেখো কারণ এই যে লেন্থটা তুমি পেয়েছো সেই সমপরিমাণ লেন্থ তুমি এই বাহুটার ক্ষেত্রেও পাবে, এই বাহুটার ক্ষেত্রেও পাবে, আর এটার ক্ষেত্রেও পাবে। তো ভেতরের দিকে যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হয় √3/4 ইন্টু কি না ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। ঠিক, সো আমরা এখন কোনটার এরিয়া পেয়ে গেলাম একটু ভালো করে দেখো, আমরা এখন কোনটার এরিয়া পেয়ে গেছি না এই ভেতরের দিকে যে ত্রিভুজটা আমাদের কাছে ছিল সেই ত্রিভুজটার এরিয়া পেয়ে গেছি। আমাদেরকে আর কি করতে হবে, এই ত্রিভুজটার এরিয়া কিন্তু আমরা পেয়ে গেলাম। এই ত্রিভুজটার
এরিয়া কিন্তু আমরা পেয়ে গেলাম। এর বাহুটাকে তুমি কি নেবে, তুমি বলছো বর্গক্ষেত্রের যেটা বাহু হবে সেই বাহুটাকে আমি এখানে পুট করে নেব, কারণ এই পুরো লেন্থটাই আর বাহু হচ্ছে কত না এ। আর কি পড়ে থাকছে দেখো, তুমি বলবে স্যার এই যেটা আমি রেড কালারে মার্কিং করছি দেখো, এদিক থেকে শুরু করলে এই যে পোর্শনটা আছে এই পোর্শনটার এরিয়া, উল্টো দিকে এদিক থেকে শুরু করলে এই যে পোর্শনটা আছে এই পোর্শনটার এরিয়া তোমার কাছে পড়ে থাকবে। এদিকের পোর্শনটার এরিয়া পড়ে আছে আর এদিকের পোর্শনটার এরিয়া পড়ে আছে। সো এই তিনটে পোর্শন কোনটা কোনটা, ভেতরের দিকে আমরা একটা এরকম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি সেটা, প্লাস এই দিক থেকে আমরা একটা এরকম সেক্টর পাবো সেই সেক্টরের এরিয়া, প্লাস উল্টো দিক থেকে আমরা এরকম একটা সেক্টর পেয়েছি সেই সেক্টরের এরিয়া। যদি তিনটের যোগফলটা আমরা পুরো একটা বর্গক্ষেত্রের এরিয়া থেকে যদি সাবস্ট্রাক্ট করে দিতে পারি তাহলে আমাদের কাছে কি তৈরি হয়ে যাবে, তুমি বলো স্যার উপরের দিকে যে এইরকম রেড কালারের যে এরিয়াটা আছে দেখো এক্স্যাক্ট আমাদের কাছে এই রেড কালারের এরিয়াটা চলে আসবে কি, তাই না? আমরা কি করছি, আমরা পুরো বর্গক্ষেত্রের এরিয়া ছিল তার থেকে প্রথমে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বাদ দিই, তার সাথে আমি তিনটাকে ব্র্যাকেট দিয়ে রাখলাম, এই তিনটাকে যোগ করে বাদ দিতে হবে। এই বাম দিকে দেখো এই যে এই পোর্শনটা এটার এরিয়া প্লাস ডান দিকের যে পোর্শনটা এটার এরিয়াটাকে যদি আমরা যোগ করে স্কোয়ারের এরিয়া থেকে বাদ দিয়ে দিতে পারি তাহলে আমাদের ওই শেডেড পোর্শনটার এরিয়াটা আমরা পাবো। এবার ক্যালকুলেটটা আমরা করবো কীরকমভাবে, আমরা তো সমবাহু ত্রিভুজের এরিয়াটা তো খুব সহজেই বের করে নিলাম, কিন্তু আমরা যদি এই পোর্শনটাতে বের করতে চাই এই পোর্শনে আমরা কি প্রসেস অ্যাপ্লাই করতে পারি দেখো, এই পোর্শনটাতে আমরা কি প্রসেস অ্যাপ্লাই করতে পারি। প্রথম দিনে আমরা ডেফিনেশনে কি পড়েছিলাম যে বর্গক্ষেত্র হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার প্রতিটা কোণ কত হয় 90 ডিগ্রি হয়। এর মধ্যে যখন তোমার একটা ত্রিভুজ ছিল, এই 90 ডিগ্রির মধ্যে যখন তোমার কাছে একটা ত্রিভুজ ছিল আর ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ হয়ে থাকে যার তিনটে বাহুই সমান, যার তিনটে বাহু সমান হবে সেই ত্রিভুজের তিনটে কোণও সমান হবে। সো তিনটে বাহু যদি সমান হয় তিনটে কোণ যদি সমান হয়, আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিকে যখন তুমি তিনটে সমান পার্টে ভাগ করবে তখন প্রতিটা কোণ তোমার কাছে কত করে আসবে না 60 ডিগ্রি করে আসবে। তো এই দিকের যে কোণটা ত্রিভুজের এই দিকের যে কোণটা সেটা কত হয়ে গেছে না 60 ডিগ্রি হয়েছে, আর এইখানে যে পোর্শনটা পড়ে আছে এটা তোমার কাছে কত আসবে 330 ডিগ্রি। সিমিলারলি দেখো ত্রিভুজের এই কোণটা এটা তোমার কাছে যেহেতু সমবাহু ত্রিভুজের একটা কোণ এটাও 60 ডিগ্রি, আর এই দিকের যে পোর্শনটা সেক্টরটা আছে তার তোমার কাছে কোণটা কত আসবে না 30 ডিগ্রি। তুমি বলবে স্যার এখন এই যে সেক্টরগুলো আমরা পাচ্ছি সেই সেক্টরগুলোর মধ্যে কোণ কত ডিগ্রি করে আছে না 30 ডিগ্রি করে আছে, এরকম দুটো। এক একটা যদি তুমি এরিয়া ক্যালকুলেট করতে চাও আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করব যে পাই ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এটা পুরোটা থাকলে হতো বাট আমরা বের করতে চাইছি কত রেসপেক্টে না 30 ডিগ্রি রেসপেক্টে, আর এরকম কতগুলো আমাদের কাছে আছে না দুটো আছে। এই পুরোটা তুমি যদি সলভ করে নাও দেন তুমি এই দুটোর যোগফলটা পুরোপুরি ক্যালকুলেট করতে পারবে, ঠিক। সো দেখো এটা যদি আমরা পুরোটা সলভ করে নিতাম 30 2 60, 60 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা 6 টাইমস অবধি আসবে। সো এখান থেকে আমরা কি পাচ্ছি না পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 6 পাচ্ছি। এখান থেকে আমরা কি পেলাম, তুমি বলবো স্যার পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 6 আমরা পেলাম, ঠিক। এখন আমরা কি করব দেখো, এখন আমরা এটার সাথে যোগ করব কাকে না এই √3 ডিভাইডেড বাই 4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু মিনস এটাকে আমরা কাকে নেবো না এ স্কোয়ারকে নেবো, এটা আমরা যোগ করে নিলাম। আর এই যোগফলটা আমাকে কোথা থেকে সাবস্ট্রাক্ট করতে হবে না বর্গক্ষেত্রের যেটা ক্ষেত্রফল ছিল সেখান থেকে। সো আমাকে পুরোটাকে এ স্কোয়ার থেকে সাবস্ট্রাক্ট করতে হবে। সো এটাই হচ্ছে তোমার কাছে একটা ফর্মুলা, যে ফর্মুলাটা কি না তুমি ওইটুকুর যে শেডেড পোর্শনটা আমাদের কাছে ছিল যদি আমি পুরোটা ইরেজ করি তাহলে বুঝতে পারবে ভালো করে। এই যে পুরো পোর্শনটা আমাদের কাছে ছিল এই রেড কালারের পোর্শনটা এটার এরিয়াটা আমরা ক্যালকুলেট করতে পারবো, ঠিক। এবার এটাকে তুমি আরও যখন তোড়পাড় করবে তোমার কাছে আরও একটু মডেস্ট ফর্ম চলে আসবে যে তুমি আর এর মানটা পুট করবে, আর এর মান এখানে আমাদের কাছে কত হবে এই হবে। সো পাই আর স্কোয়ার তো তোমার কাছে হলোই, তো পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 6 প্লাস 3 এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ওই দুটোকে যোগ করে তোমাকে এ স্কোয়ার থেকে মাইনাস করতে হবে, ঠিক। সো দেখো ইম্পর্টেন্ট কিছু শেডেড পোর্শন ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম। এর পরের ক্লাসে আমরা কি কমপ্লিট করব যে ধরো আমাদের কাছে যদি এরকম স্কোয়ার শেপ থেকে থাকে সেই স্কোয়ার শেপের ভেতরে এরকমই তোমাকে ফিগার দিয়ে দেওয়া আছে, কখনো একটা সার্কেলকে এই পোর্শনে পুট করেছে, কখনো একটা সার্কেল এই পোর্শনে পুট করবে, কখনো সার্কেল এই মিডিল পোর্শনে পুট করতে পারে। সেক্ষেত্রে সার্কেলের ব্যাসার্ধের সাথে আমাদের যে স্কোয়ারের বাহুগুলো আছে তার সাথে রিলেশন কীভাবে আমরা ড্র করব সেগুলো পরের পার্টটাতে আমরা ক্যালকুলেট করা শিখবো, ঠিক। সো তোমরা প্রত্যেকে মাস্ট জানিও, যারা যারা ফার্স্ট পার্ট দেখোনি তারা প্রত্যেকে ফার্স্ট যে পার্টটা ছিল সেই পার্টটা প্রথমে দেখে নেবে, তারপরেই এই সেকেন্ড পার্টটা পুরোটা কমপ্লিট করে নিও। আর যারা দেখছো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট তারা মাস্ট কিন্তু কমেন্টে জানিও প্রত্যেকে যে কেমন লাগছে, দেন আমরা এটাকে আরও কিন্তু কন্টিনিউ করবো এবং তোমাদের জন্য আরও ভালো করে ক্লাসটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারবো। সো তোমরা প্রত্যেকের মতামত জানিও, ওকে ঠিক আছে, চলো।